আসসালামু আলাইকুম। আল্লাহর এক বান্দা তার সন্তানকে রক্ষা করার জন্য আল্লাহর উপর ভরসা না করে শয়তানের সাথে শারীরিক সম্পর্ক করে শয়তানকে ভরসা করে আর তার কাছে সাহায্য চায়, আর শয়তানও তার ইচ্ছাটা পূরণ করে দেয়। কিন্তু তার জন্য তাকে দিতে হয়েছিল চরম মূল্য। কিন্তু মেয়েটা আল্লাহর কাছে প্রথমে সাহায্য না চেয়ে কেন শয়তানের কাছে তার নিজের শরীর উৎসর্গ করে দিয়ে সাহায্য চাইল? ঠিক এই প্রশ্নের উত্তরটাই আজকে গল্পের খোঁজ তোমাদের জানাবে। আর এই গল্পটা সম্পূর্ণ সত্য ঘটনার উপর থেকে নেওয়া হয়েছে। আজকের গল্পটা তোমরা সম্পূর্ণ দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। কেননা আজকের এই গল্পে তোমরা দেখতে পাবে ইবলিশ কিভাবে মানুষদেরকে পথভ্রষ্ট করে। তো যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি যদি শেষ পর্যন্ত ভালো না লাগে তাহলে আবার আনসাবস্ক্রাইব করে দিও। গল্পের শুরুতে আমরা দেখতে পাই তিন বোনকে, স্মৃতি, গীতা আর রান্তি। তিনজনের মধ্যেই অনেক মিল রয়েছে, যেন একে অপরের প্রতিচ্ছবি। বাজারে তাদের একটি ছোট দোকান আছে যেখানে তারা মুরগির ব্যবসা করে, নিজেরাই মুরগি ছোট ছোট পিস করে বিক্রি করে। এখানে আমরা সীতাকে দেখতে পাই, সে প্রেগনেন্ট, তবুও প্রতিদিন দোকানে আসে, কারণ বাসায় বসে থাকতে তার নাকি ভালো লাগে না। এরপর সেখানে পাক হাজি নামে একজন লোক আসে তাদের থেকে মুরগি নিতে। কিছুক্ষণ আগে পাক হাজি তাদের বলে গিয়েছিল একটা মুরগি কেটে রাখতে, আর সে গিয়েছিল বাজারের অন্য পাশে বাকি জিনিসপত্র কিনতে। কিন্তু এখানে তাদের একটু ভুল হয়ে যায়। পাক হাজির জন্য রাখা মুরগিটা হয়তো তারা ভুল করে অন্য কাউকে দিয়ে ফেলেছে। তখন পাক হাজি হেসে বলে, আচ্ছা কোনো ব্যাপার না, তোমরা আমাকে অন্য একটা মুরগি দিয়ে দাও। তো এরপর আমরা দেখতে পাই এক ছোট্ট মেয়েকে। এই মেয়েটার নাম নিনা। নিনা হলো রান্তির মেয়ে, আর এই ছেলেটা হচ্ছে সাফিয়ান, নিনার বাবা, মানে রান্তির স্বামী। সাফিয়ান একজন নাবিক, সে বিদেশগামী জাহাজে চাকরি করে। আজ সে তার কাজে চলে যাবে, আর প্রায় 15 দিন পর্যন্ত বাড়িতে ফিরতে পারবে না, আর তাকে এই পুরো সময়টা সমুদ্রে কাটাতে হবে। তখন তার মেয়ে নিনা দৌড়ে এসে বলে, বাবা তুমি আজকে চলে যাবে তাই না? তোমাকে ছাড়া আমার একদমই ভালো লাগে না। আর নিনা তার বাবাকে ভীষণ ভালোবাসে। সাফিয়ান তখন হেসে নিনার মাথায় হাত রেখে বলে, মা তুমি চিন্তা করো না, আমি কিছুদিনের মধ্যেই ফিরে আসব। আর দেখো এখানে তো সবাই আছে, তোমার মামা আছে, তোমার মা আছে, তোমার দাদিও আছে, এমনকি তোমার খালামণিও আছে, তোমার খারাপ লাগবে না। তুমি দেখবে দেখতে দেখতে আমি চলে এসেছি। এরপর আমরা দেখতে পাই বায়ুকে। তার হাতে সবসময় একটা মোরগ থাকে, তার কোনো কাজকর্ম নেই, শুধু তার একটাই কাজ, তার এই মোরগকে নিয়ে বাজারে গিয়ে জুয়া খেলবে। কিন্তু সে কোনোদিনও খেলায় জিততে পারেনি, শুধু বারবার হেরে যায়। তার ধারণা একদিন না একদিন সে ঠিকই জিতবে আর অনেক টাকার মালিক হয়ে যাবে। তাকে সবাই অনেক বুঝায় যে এসব জুয়া খেলা বাদ দিয়ে কিছু একটা কাজ করার জন্য, কিন্তু সে কারো কথা শোনে না। এদিকে নিনাকে নিয়ে গীতা স্কুলে চলে যায়। আর এখানে আমরা দেখতে পাই নিনার পায়ের সমস্যা আছে, তার হাঁটতে কষ্ট হয় দেখে তার পায়ে সবসময় ব্যান্ডেজ বাঁধা থাকে। একই সময়ে সাফিয়ানার মা সাফিয়ানকে বলে, তোর বউ কোনো কাজের না, নিজের মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার পরিবর্তে গীতার হাতে পাঠিয়ে দেয়। আর এইবারে কাজকর্মের দিকেও ঠিক মতো খেয়াল রাখতে পারে না সে। এই কথাগুলো রান্তি শুনে ফেলে, যার কারণে সে অনেক কষ্ট পায়। এদিকে বাজারে যে তাদের একটা দোকান রয়েছে, তার প্রায় সবকিছু রান্তির দেখাশোনা করতে হয়, তাই সে বাড়িতে অতটা সময় দিতে পারে না। এরপর সবাই যার যার কাজে চলে যায়, আর রান্তি তার স্বামীকে এগিয়ে দেওয়ার জন্য যায়। রাস্তায় যাওয়ার সময় রান্তি সাফিয়ানকে বলে, আমি যতই কাজ করি না কেন তোমার মায়ের কাছে আমি ভালো হতে পারি না, এমনকি স্মৃতির কাছেও ভালো হতে পারলাম না। আমাকেও তো সবকিছু সামলাতে হয় নাকি? বাজারে প্রায় সব কাজ আমাকেই করতে হয়, বাড়িরও টুকটাক কাজ আমিই করে থাকি, কিন্তু তারপরেও আমার কোনো নাম নেই। তখন সাফিয়ান রান্তিকে বলে, তুমি কোনো চিন্তা করো না, দেখবে কিছুদিন পর আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। তো এরপর রান্তি সাফিয়ানকে জাহাজের কাছে রেখে বাজারে চলে আসে। আর এদিকে আজকেও বায়ু তার মোরগ নিয়ে এসে জুয়াতে লাগিয়েছে, তো বরাবরের মতো সে আজকেও হেরে যায়। এরপর দেখা যায় রান্তি তার কাজ শেষ করে বাসায় আসে। তখন সে দেখতে পায় তার শাশুড়ি কান্না করছে। কান্না করার বিষয়টা সে তার শাশুড়ির কাছে জানতে চায়। তখন রান্তি জানতে পারে তার মেয়ের পা কাজ করা একদম বন্ধ করে দিয়েছে, এর জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রান্তি আর দেরি না করে দ্রুত হাসপাতালে চলে আসে। হাসপাতালে আগে থেকে গীতা উপস্থিত ছিল। রান্তি গীতার থেকে জানতে পারে নিনাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে। এরপর সেখানে ডাক্তার আসলে রান্তি ডাক্তারের কাছ থেকে তার মেয়ের কথা জানতে চায়। ডাক্তার তখন তাকে বলে ইমার্জেন্সি একটা অপারেশন করতে হবে, কারণ তার মেয়ের পায়ের অবস্থা একদমই ভালো না, আর অপারেশন করার জন্য 10 থেকে 12 লাখ টাকা লাগবে। এত টাকা লাগবে শুনে রান্তি অনেকটাই চিন্তিত হয়ে পড়ে, কারণ তার
তার কাছে এই মুহূর্তে এতগুলো টাকা নেই। এরপর রান্তি হাসপাতালে বসে কান্না করতে থাকে, কারণ সে বুঝতে পারছিল না এত টাকা এখন কোথায় থেকে আনবে। তার উপর তার স্বামীও আবার 15 দিনের জন্য শহরের বাইরে গিয়েছে। রান্তি সম্পূর্ণ অসহায় হয়ে পড়ে, কিছুই বুঝতে পারছিল না এখন সে কি করবে, কার কাছে যাবে, কোথায় থেকে সে এতগুলো টাকা পাবে। ঠিক তখন সেখানে এক মহিলা এসে রান্তির পাশে বসে বলে, আমি বুঝতে পারছি তোমার মনের ভেতর এখন কি চলছে। রান্তি অবাক হয়ে মহিলার দিকে তাকায়। মহিলা তখন ধীরে ধীরে বলে, সব সময় কি আর আল্লাহর কাছে চাইতে হয়? কিছু কিছু জিনিস আছে যা তুমি অন্য কারো কাছ থেকে চাও, তাহলে সেটা তুমি সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারো, যেটা আল্লাহর তরফ থেকে আসতে সময় লাগবে। কথাটা শুনে রান্তি অনেক অবাক হয়ে যায়। সে বুঝতে পারছিল না এই মহিলা আসলে কি বলতে চায়। এরপর মহিলা তার হাতে একটা কাগজ দিয়ে ধীরে ধীরে সেখান থেকে চলে যায়। তখন গীতা সেখানে এসে রান্তিকে জিজ্ঞেস করে, এই মাত্র তোমার কাছে এক বৃদ্ধ মহিলাকে দেখলাম, উনি কে? রান্তি বলে, আমিও তো ওনাকে আজকেই প্রথম দেখলাম। সেদিন রাতে বাসায় সবাই বসে আলোচনা করছিল কিভাবে এতগুলো টাকার ব্যবস্থা করা যায়। তখন গীতা বলে, এই টাকার ব্যবস্থা করতে হলে আমাদের বাড়িটা বিক্রি করে দিতে হবে, কারণ বাড়ি বিক্রি না করলে এত টাকা আমরা কোনোভাবে জোগাড় করতে পারবো না। গীতার কথা শুনে বায়ু রেগে যায়। সে বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই বাড়িটা কোনোভাবে বিক্রি করা যাবে না। আমরা যদি এখন এই বাড়িটা বিক্রি করে সব টাকা রান্তিকে দিয়ে দেই, তাহলে আমাদের ভবিষ্যতের কি হবে? সে আরো বলে, সিতিও তো প্রেগনেন্ট, কিছুদিন পর ওরও বাচ্চা হবে, আর আমরা যদি বাড়িটা বিক্রি করে দেই তাহলে আমরা কোথায় গিয়ে থাকবো? সবাই চুপ হয়ে যায়। তখন সাফিয়ানের মা শান্ত গলায় বলে, সাফিয়ান বাসায় না ফেরা পর্যন্ত আমরা কিছুই করতে পারবো না। সাফিয়ান আসুক, তারপর একটা ব্যবস্থা হবে। রান্তি চোখে জল নিয়ে বলে, আমার মেয়ের অপারেশন না হলেও বাঁচবে না, তাই যা করার আমি নিজেই করব। এরপর রান্তি ঘরে এসে তার স্বামীকে অনেকবার ফোন করার চেষ্টা করে, কিন্তু তার স্বামীর ফোন বন্ধ ছিল। তখন তার হুট করে সেই হাসপাতালের বৃদ্ধা মহিলার কথা মনে পড়ে যায়, আর তার ব্যাগ থেকে বৃদ্ধা মহিলার দেওয়ার কাগজটা বের করে। আর এখানে সে দেখতে পায় কাগজে একটা নকশা আঁকানো রয়েছে। রান্তি তখন কোনো কিছু চিন্তা ভাবনা না করে সেই বৃদ্ধ মহিলার কাছে চলে যায় সাহায্য চাওয়ার জন্য। দেখা যায় বৃদ্ধা মহিলা রান্তিকে রক্ত দিয়ে গোসল করিয়ে দিচ্ছে। এরপর সে একটা কালো মোরগ জবাই করে, সেই মোরগের কলিজা কাঁচা অবস্থায় রান্তিকে খাইয়ে দেয়। এরপর সেখানে কিছু ফুল রাখা হয় এবং ফুলের উপর দিয়ে রান্তিকে বাসর ঘরে ঢুকিয়ে দেওয়া হয়। রান্তি এখানে অনেক ভয় পাচ্ছিল, সে এখনো বুঝতে পারছে না একটু পর তার সাথে কি ঘটবে। ঠিক তখন বৃদ্ধা মহিলা রান্তিকে বলে, তুমি আমার সাথে বলো, আমার শরীর আমার আত্মা তোমাকে দিলাম, আজ থেকে আমি তোমার বউ। এরপর বৃদ্ধা মহিলা মন্ত্র পড়তে শুরু করে। আমরা দেখতে পাই এক অদৃশ্য ছায়া রান্তির শরীর থেকে জামা কাপড় খুলে দিচ্ছে। এরপর তার সাথে শারীরিক সম্পর্ক শুরু হয়। রান্তির এখানে অনেক কষ্ট হচ্ছিল। এভাবে এই অবয়বটি রান্তিকে অনেক সময় ধরে ভোগ করে। কিছুক্ষণ পর বৃদ্ধ মহিলা এসে তাকে বলে, তোমাকে একটা কাজ করতে হবে তোমার মেয়েকে বাঁচিয়ে রাখার জন্য। একটা প্লেটে কিছু ফুল, একটা মোরগের মাথা আর কলিজা এভাবে সাজিয়ে রাখতে হবে তার জন্য, আর মোরগের বাকি অংশটা মাটিতে পুঁতে দিবে। আর আজ রাতেও তোমাকে এটা করতে হবে, আর প্রতি সপ্তাহেই এই কাজটা তোমাকে করতে হবে। এখানে রান্তি তার মেয়েকে বাঁচানোর জন্য একটা ভয়ঙ্কর জিনের সাথে শারীরিক সম্পর্ক করেছে, আর তার আত্মা শরীর সবকিছুই সেই জিনটাকে দিয়ে দিয়েছে সারা জীবনের মতো। এর বিনিময়ে সেই জিন তার বাচ্চাকে বাঁচিয়ে রাখবে। সত্যি কি তাই, সেটা গল্পের শেষে আমরা জানতে পারবো। আর এই কাহিনীটা রান্তি আল্লাহর বিরুদ্ধে গিয়ে করলো, সে সরাসরি আল্লাহর সাথে শিরক করলো। তো পরের দিন আমরা সকালে দেখতে পাই বায়ু তার মোরগটা আজও খুঁজছে, কিন্তু সে মোরগটাকে খুঁজে পায় না। আর এখানে আমরা বুঝতে পারি কাল রাতেই রান্তি বায়ুর মোরগটা শয়তানের উদ্দেশ্যে বলে দিয়েছে। তো কিছুক্ষণ পর সেখানে নিনা একদম সুস্থ অবস্থায় ফিরে আসে। নিনাকে রাতারাতি সুস্থ দেখে সবাই অবাক হয়ে যায়। তারা ভাবতে থাকে, নিনা এত তাড়াতাড়ি কিভাবে সুস্থ হলো, যেখানে ডাক্তাররাই বলে দিয়েছিল তার ইমার্জেন্সি অপারেশন করতে হবে, না হলে সে বাঁচবেই না। আর এখন তারা তাদের চোখের সামনে নিনাকে একদম সুস্থ অবস্থায় দেখতে পাচ্ছে। স্মৃতি তখন নিনাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি কিভাবে সুস্থ হলে? তখন নিনি স্মৃতিকে বলে, খালামণি, আমার মা বলেছে এটা অলৌকিক একটা ঘটনা। কথাটা শুনে স্মৃতির কাছে একটু অদ্ভুত লাগে। তো সেই রাতের পর থেকে রান্তি কেমন যেন অদ্ভুত আচরণ করতে শুরু করে। একদিন স্মৃতি দেখতে পায় রান্তি দিনের বেলাতে সব দরজা জানলা বন্ধ করে দিচ্ছে। আর এখানে আমরা দেখতে পাই রান্তি টিভি দেখে অদ্ভুতভাবে হাসছিল। কিন্তু সব থেকে অবাক করা বিষয় হচ্ছে টিভিতে কোনো কিছু দেখা যাচ্ছে না। স্মৃতি রুমে এসে দরজা জানলা সবকিছু খুলে দেয়। এরপর স্মৃতি ঘরের অন্য পাশের দরজা খুলতেই সেখানে রান্তি আর তার মেয়ে মিনাকে দেখতে পায়। রান্তিকে দরজার বাইরে দেখে স্মৃতির যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল। যদি রান্তি বাইরে থাকে তাহলে সে একটু আগে ঘরের ভেতর কাকে দেখলো। তখন স্মৃতি তাড়াতাড়ি সেই ঘরে আবার ফিরে আসে, কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না। তবে এবার টিভিটা ঠিকই চলছে।
চলছে। বিষয়টা যেন তার কাছে কেমন গোলমালে লাগতে শুরু করে। সেদিন রাতে স্মৃতি রান্না করার সময় দেখতে পায় সেখানে হঠাৎ করে অনেক ব্যাঙ চলে এসেছে। এটা দেখে স্মৃতি ভয়ে জমে যায়, কারণ এর আগে কখনো এই ঘরে কোনো ব্যাঙ আসেনি। তাই সে তাড়াতাড়ি জানলা বন্ধ করে দেয়। ঠিক তখন তার কানে ভেসে আসে পানির শব্দ। সে দরজার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করে ভেতরে কি হচ্ছে। তখন স্মৃতি তার গোসল করার ভিডিও করে অনলাইনে ছেড়ে দেয়। তখন বাথরুম থেকে রান্তি বের হয়ে আসে। স্মৃতি এরপর বাথরুমে গিয়ে দেখতে পায় একটু আগে রান্তি যেখানে গোসল করলো সেখানে পানির চিহ্ন পর্যন্ত নেই। তো সেদিন রাতে দেখা যায় সেই শয়তান জিন নিনাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। পরের দিন রান্তি বাজারে গিয়ে দেখে তার গোসল করার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। নিজের গোসল করার ভিডিও এভাবে সবাই দেখছে, এটা দেখে রান্তি ভীষণ রেগে যায়। রাগের মাথায় সে হাতে একটা ছুরি নিয়ে সীতার দিকে ছুটে আসে তাকে মারতে, যে কেন সে তার গোসলের ভিডিও অনলাইনে ছেড়ে দিয়েছে। তখন স্মৃতি বলে, তুমি যে একটা পাগল সেটা আমি সবাইকে দেখাতে চেয়েছিলাম। এই কথা শুনে রান্তি আরো ক্ষিপ্ত হয়ে যায়। আর ঠিক যখনই সে সীতাকে একটা কোপ দিতে যায় তখন গীতা এসে রান্তিকে থামিয়ে দেয়, যার কারণে রান্তি আর সীতাকে কিছু বলে না। কিন্তু রান্তিকে এখানে দেখে বোঝা যাচ্ছে যে সে নিজের ইচ্ছায় সীতার উপর আক্রমণ করেনি, হয়তো তার ভিতরে থাকা শয়তান তাকে দিয়ে এটা করিয়েছে। সেদিন রাতে দেখা যায় সীতার স্বামী বায়ু এসে তাকে খাবার বানিয়ে দিতে বলে। সীতা তখন রান্নাঘরে যায় খাবার তৈরি করতে, কিন্তু গিয়ে দেখে চুলায় যেন কেউ আগেই রান্না বসিয়ে রেখেছে। হুট করে তার পিছনে রান্তি এসে দাঁড়ায়। এতে সীতা প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন রান্তি এক অদ্ভুত হাসি দিয়ে হঠাৎ ফুটন্ত গরম পানির হাড়ির ভেতর হাত ঢুকিয়ে দেয়। এরপর সীতার চোখের সামনে সে হাড়ির ভেতর থেকে একটা বড় ব্যাঙ বের করে আনে আর সেটাকে চিবিয়ে খেতে শুরু করে। খেতে খেতে সে ধীরে ধীরে সেখান থেকে চলে যায়। সীতা ভয়ে কাঁপতে কাঁপতে স্বামীর জন্য আবার নতুন করে খাবার রান্না করে। রুমে গিয়ে সে বায়ুকে ডাক দেয়, কিন্তু চাদরের নিচ থেকে উঠে আসে রান্তি। রান্তি হঠাৎ সীতার গলা চেপে ধরে। অনেকক্ষণ সীতার গলা চেপে ধরার কারণে তার মুখ থেকে রক্ত বের হতে থাকে আর সে ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে। এরপর রান্তি ভয়ানক এক হাসি দিয়ে সীতার পেট চিরে ভেতর থেকে তার সন্তানকে টেনে বের করে আর সে বাচ্চাটিকে চিবিয়ে খেয়ে ফেলে। পরের দিন সকালে দেখা যায় সীতার স্বামী বায়ু বাড়িতে ফিরে আসলো। কিন্তু এখানে একটা প্রশ্ন, তাহলে গত রাতে কে সীতাকে খাবার দিতে বলেছিল? আসলে সে বায়ু ছিল না, সে ছিল সেই শয়তান যার সঙ্গে রান্তি চুক্তি করে শারীরিক সম্পর্ক করেছিল। গত রাতে সেই শয়তান রান্তির শরীরে প্রবেশ করে সীতাকে নির্মমভাবে হত্যা করে। সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়, তবুও বাড়ির কীর্তির কোনো খোঁজ পাচ্ছে না। বারবার ফোন করেও সীতার মোবাইল বন্ধ পাওয়া যায়। সবাই চিন্তিত হয়ে পড়ে। এদিকে শয়তানকে ভোগ দেওয়ার 7 দিন শেষ হয়ে গিয়েছে। তাই রান্তি আজকে আবার নতুন করে সেই ভোগ দেওয়ার প্রস্তুতি নেয়। রান্তি যখন মোরগ জবাই করে তার বাকি অংশটা মাটিতে পুঁতে রাখতে যায় তখন হঠাৎ মাটির নিচ থেকে অদ্ভুত জিনিস তার চোখে পড়ে। কৌতূহলবশত মাটি একটু খুঁড়তেই সে দেখতে পায় সেখানে পড়ে আছে সীতার নিতর দেহ। এই দৃশ্য দেখে রান্তি একদম স্তব্ধ হয়ে যায়। ভয়ে তার শরীর কাঁপতে থাকে। সে বুঝতে পারে এই কাজটা হয়তো তার নিজের শরীরে থাকা সেই শয়তানটাই করেছে। এরপর রান্তি আর এক মুহূর্ত দেরি না করে পরের দিন সেই বৃদ্ধা মহিলার কাছে চলে যায়, যার মাধ্যমে সে শয়তানের সাথে চুক্তি করেছিল। তখন বৃদ্ধা মহিলা তাকে জানায়, তুমি তার সাথে বিবাহে জড়িয়েছ এবং তার সাথে তোমার একটা চুক্তি আছে, মানে সে শয়তানের কথা বলছিল। বৃদ্ধা এখানে বলে সে তোমাকে বউ হিসাবে মেনে নিয়েছে আর তোমাকে ভালো মন্দ দেখার দায়িত্ব এখন তার, আর সে তোমার কোনো ক্ষতি হতে দিবে না, সারা জীবন তোমার সাথেই থাকবে, আর এখন তার থেকে তুমি আর কোনোদিনও আলাদা হতে পারবে না। রান্তি তখন বৃদ্ধাকে বলে, আমি তো কারো মৃত্যু চাইনি, তাহলে সে কেন সীতাকে মেরে ফেলেছে? বৃদ্ধা তাকে জানায়, তোমাকে যে কষ্ট দিবে বা তোমাকে যে বিরক্ত করবে সে সবাইকে মেরে ফেলবে। এরপর রান্তি বৃদ্ধার থেকে শয়তানের থেকে বাঁচার কোনো উপায় না পেয়ে সেখান থেকে চলে যায়। এখন রান্তি হারে হারে বুঝতে পেরেছে যে শয়তানের সাথে চুক্তি করে সে কতটা বড় ভুল করেছে। সেদিন রাতে দেখা যায় বায়ু আবার তার সেই মোরগটাকে খুঁজছে। মোরগ খুঁজতে খুঁজতে সে চলে আসে সেই গর্তটার কাছে যেখানে সীতাকে মাটি চাপা দেওয়া হয়েছে। গর্তটার কাছে এসে বায়ু যখন তার স্ত্রী সীতার এমন করুণ অবস্থা দেখে তখন তার যেন পায়ের নিচের মাটি সরে যায়। আতঙ্ক আর রাগের চোখ লাল হয়ে যায় তার। সে আর এক মুহূর্ত দেরি না করে ছুটে আসে রান্তির দিকে তাকে মারার জন্য, কারণ কিছুদিন আগেই আমরা দেখেছিলাম রান্তি আর সীতার মধ্যে বড়সড় একটা ঝামেলা হয়েছিল। তাই বায়ু ভেবেছে হয়তো রান্তির সেই ঘটনার প্রতিশোধ নিতে সীতাকে নির্মমভাবে মেরে ফেলেছে। রাগের মাথায় বায়ু রান্তিকে ধরে মারতে শুরু করে। ঠিক তখন গীতা এসে তাকে থামিয়ে দেয় আর রান্তিকে নিয়ে ভিতরের ঘরে চলে যায়। বায়ুর মা এগিয়ে এসে তাকে শান্ত করার চেষ্টা করে। তিনি বলে, দেখো বায়ু, রান্তি সীতাকে মেরেছে এর কোনো প্রমাণ আমাদের হাতে নেই, আর আমরা নিজেরাও জানি না আসলে তোর স্ত্রীকে কে মেরেছে। এটা যদি গ্রামের মানুষ বা পুলিশ জানতে পারে তাহলে আমাদের বড় কোনো সমস্যায় পড়তে হবে। তুই একটা কাজ কর, সীতার লাশটা নিয়ে বাড়ির পিছনে গিয়ে চুপচাপ মাটি চাপা দিয়ে দে। এদিকে নিনা তার মায়ের কাছে এসে তাকে বলে, তুমি কি সত্যি খালামণিকে মেরে ফেলেছ? তখন রান্তি তার মেয়েকে ধরতে যায়, কিন্তু তার মেয়ে তার মাকেও এখন ভয় পাচ্ছে। নিনা দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। এরপর দেখা যায় বায়ু সীতাকে বাড়ির পিছনে কবর দিয়ে দিয়েছে।
কিন্তু এখানে তার উপর আক্রমণ করে কোনো অদৃশ্য ছায়া তাকে মারতে শুরু করে, তাকে খুব নির্মম ভাবে মারে। মারতে মারতে এক পর্যায়ে তার একটা চোখ নষ্ট করে দেয় এবং আরেকটা চোখ একটা মোড়ক ঠুকুর দিয়ে তার মুখ থেকে তুলে নেয়। বায়ু এখন পুরোপুরি অন্ধ হয়ে গিয়েছে। আর একটা টিন এসে তার গলায় লাগে, গলা কেটে গিয়ে সেও সেখানে মারা যায়। আর এই ঘটনাটা দূর থেকে রান্তি দেখে ফেলে, আর সে ভাবে এই খুনটাও সে নিজের হাতেই হয়তোবা করেছে। তখন সেখানে গীতা আসলে রান্তি তার রুমে গিয়ে দরজা আটকিয়ে দেয়। গীতাও তার পিছে পিছে যায়। গীতা রান্তিকে দরজা খুলতে বলে। তখন ঘরের ভেতর থেকে রান্তি তাকে বলে, গীতা, আমি এই বাড়ির মধ্যে সব থেকে বেশি তোমাকে ভালোবাসি, তাই দয়া করে আমাকে এখন বিরক্ত করো না, আমাকে একা থাকতে দাও। তখন গীতা আর রান্তিকে বিরক্ত করে না। রান্তি এখন জানতে পেরেছে তাকে যদি কেউ বিরক্ত করে তাহলে তার ভিতরে থাকা শয়তান তাকেই মেরে ফেলবে। তো এরপর আস্তে আস্তে রান্তির অবস্থা খারাপ হচ্ছে দেখে তারা পাক হাজিকে তাদের বাসায় নিয়ে আসে। পাক হাজি রান্তির রুমে ঢুকে তাকে সালাম দেয়। তখন রান্তি খুব সুন্দরভাবে সালামের উত্তর ফিরায়। আর এখানে আমরা দেখতে পাই রান্তির অবস্থা আরো খুব খারাপ হয়ে গিয়েছে, দিন দিন তার চেহারা নষ্ট হয়ে যাচ্ছে। পাক হাজি তখন রান্তিকে বলে, আমি শুনলাম তুমি নাকি খুব অসুস্থ, তাই আমি এখানে এসেছি তোমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে। রান্তি বলে, আচ্ছা ঠিক আছে, তুমি তোমার আল্লাহর কাছে আমার জন্য প্রার্থনা করো। এরপর পাক হাজি দোয়া পড়তে শুরু করে, কিন্তু এতে কোনো কাজ হয় না। আর এখানে আমরা বুঝতে পারি এই শয়তানটা অনেক শক্তিশালী। এরপর পাক হাজি যাওয়ার আগে তাদের বলে, যদি এরপর তোমাদের আরো কোনো সমস্যা হয় তাহলে আমাকে খবর দিও। এরপর পাক হাজি সেখান থেকে চলে যায়। পরের দিন দেখা যায় সাফিয়ান বাড়িতে চলে এসেছে। তখন সাফিয়ানকে সব ঘটনা খুলে বলে যে রান্তি কিভাবে স্মৃতি আর বায়ুকে নির্মম ভাবে মেরে ফেলেছে। সবকিছু শোনার পর সাফিয়ান খুব চিন্তায় পড়ে যায়। সাফিয়ান ভাবতেও পারছে না যে রান্তি এই কাজগুলো কিভাবে করলো। সেদিন রাতে হাসির শব্দে সাফিয়ানের ঘুম ভেঙে যায়। হাসির শব্দটা আসছিল রান্তির ঘর থেকে। সে দরজার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করলে দেখতে পায় ঘরের ভিতর রান্তি শয়তানের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছে। তখন তার সামনে সেই শয়তানটা চলে আসে। শয়তানকে দেখে সাফিয়ান খুব ভয় পেয়ে যায়। পরের দিন আমরা দেখতে পাই সাফিয়ান রান্তিকে ঘরের ভিতর শিকল দিয়ে বেঁধে রেখেছে। আর আজকে তাকে আরো বেশি ভয়ানক দেখাচ্ছিল। চোখ পুরো সাদা হয়ে গিয়েছে, দাঁত হলুদ, একদম হিংস্র লাগছে তাকে। তখন সেখানে নিনা তার মায়ের জন্য খাবার নিয়ে আসে। তখন রান্তি তার মেয়েকে বলে, মা তুমি এসেছো, তাহলে জলদি তোমার মায়ের শিকলগুলো খুলে দাও, তোমার মার এখানে খুব কষ্ট হচ্ছে। কিন্তু নিনা তার মায়ের কথাই ভুলে না। সে খাবার রেখে দৌড়ে রুম থেকে চলে যায়। এদিকে দেখা যায় গীতা সাফিয়ানকে নিয়ে এসেছে সেই হাসপাতালে যেখানে তার মেয়ে নিনা ভর্তি ছিল। হাসপাতালে পৌঁছে গীতা তাকে বলে এখানে রান্তি এক অদ্ভুত মেয়ের সাথে কথা বলেছিল। আর তারপর থেকেই সব ঘটনা শুরু। এরপর তারা দুজন মিলে সেই মহিলাকে খুঁজতে শুরু করে। হাসপাতালের প্রতিটা কোনায়, আশেপাশে এলাকায়, সব জায়গায় তারা খোঁজ চালায়, কিন্তু কোথাও সেই মহিলার দেখা মেলে না। এমনকি কারো কাছ থেকে সেই বৃদ্ধ মহিলার পরিচয়টাও জানতে পারে না। এদিকে রাতে দেখা যায় নিনা তার মাকে খাবার দিতে আসে, কিন্তু রুমে ঢুকে সে অবাক হয়ে যায় তার মা সেখানে নেই, শুধু ছিকুলটাই পড়ে আছে মেঝেতে। ঠিক তখনই নিনার কানে ভেসে আসে তার দাদির করুণ চিৎকার। নানি ভয়ে কাঁপতে কাঁপতে দৌড়ে যায় দাদির ঘরে। আর সেখানে গিয়ে যা দেখে তা দেখে তার নিঃশ্বাস যেন থেমে যায়। তার দাদিকে তার মা গলায় ছুরি ঢুকিয়ে দিয়ে মেরে ফেলেছে। তখন নিনা তার মায়ের হাত থেকে বাঁচার জন্য একটা জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। এদিকে গীতা আর সাফিয়ান বৃদ্ধ মহিলাকে খুঁজে না পেয়ে তারা বাড়িতে চলে আসে। বাড়িতে এসে দেখতে পায় রান্তি তার মাকে মেরে ফেলেছে। এটা দেখে তারা কান্না করতে থাকে। তখন গীতা যায় নিনাকে খুঁজতে, কিন্তু তখন রিন্তা এসে গীতার উপর আক্রমণ করে। গীতা তার বুকের মধ্যে একটা ছুরি ঢুকিয়ে দেয়, কিন্তু এতে কোনো লাভ হয় না। আর রান্তি তখন রেগে গিয়ে গীতাকে ইচ্ছা রকম মারতে থাকে। তখন সেখানে সাফিয়ানা আসলে রান্তি তার বুকের মধ্যে সেই ছুরিটা ঢুকিয়ে দেয় আর তাকে নির্মম ভাবে মেরে ফেলে। ঠিক সেই সময় রান্তির জ্ঞান ফিরে আসে। সে দেখতে পায় সে নিজের হাতে তার স্বামীকে মেরে ফেলেছে। তখন আবার তার ভিতর শয়তান ঢুকে যায় আর তার স্বামীর ঘাটটা পুরো ভেঙে দেয়। সাফিয়ানাকে এভাবে মরতে দেখে উপর থেকে নিনা চিল্লিয়ে ওঠে। তখন রান্তি তার মেয়েকে মারার জন্য উপর থেকে টেনে নিচে নামায়। যখন রান্তি নিনাকে মেরে ফেলবে তখন গীতা পিছন থেকে এসে রান্তির মাথায় আঘাত করে, কিন্তু এতে কোনো লাভ হয় না। তখন রান্তি নিনাকে ছেড়ে দিয়ে গীতাকে মারতে শুরু করে। তখন নিনা সেই ছুরিটা নিয়ে তার মাকে বলে, মা তুমি যদি খালামণিকে না ছেড়ে দাও তাহলে আমি নিজেকে শেষ করে দিব। তার মেয়ের এই কথাটা শুনে রান্তির জ্ঞান ফিরে আসে। তখন রান্তি বুঝতে পারে যে নিজেকে শেষ করে না দিলে তার হাতে সবাই মারা যাবে। তখন রান্তি গীতাকে বলে, বোন তুই আমার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যা। কিন্তু গীতা তাকে রেখে এখান থেকে যেতে চাইছিল না, কিন্তু অনেক জোরাজুরি করার পর গীতা রান্তির মেয়েকে নিয়ে এখান থেকে যেতে রাজি হয়। এরপর রান্তি নিজের শরীরে কেরোসিন ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয় আর গীতা নেনাকে নিয়ে সেই বাড়ি থেকে চলে যায়। আর আমরা দেখতে পাই সারা বাড়িতে আগুন ছড়িয়ে পড়েছে আর আগুনে পুড়ে রান্তি সহ সারা বাড়ি ছাই হয়ে যায়। এরপর আমরা গল্পের শেষে দেখতে পাই নিনার পা এখন একদম কাজ করছে না। আর হঠাৎ তাদের রুমে থাকা আলমারি কাঁপতে শুরু করে। গীতা আলমারি খুলে একটা লাল জামা দেখতে পায় আর এই জামাটা রান্তির ছিল। আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়। আর আপনারা যদি এরকম ভয়ানক ভয়ানক আরো মুভি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি
আইকনটি বাজিয়ে দেবেন। বেল আইকনটি বাজিয়ে রাখার কারণে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন আপনার কাছে একটা নোটিফিকেশন যাবে, আর সেখান থেকে আপনি খুব সহজেই আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর সব থেকে মূল্যবান কথাটা হচ্ছে, আমার ভিডিও বানাতে সত্যি অনেক কষ্ট হয়, কিন্তু যদি আপনারা আমার পাশে থাকেন, ভিডিওতে একটা লাইক দেন, একটা কমেন্ট করেন, তাহলে সেই কষ্ট আর কষ্ট মনে হবে না। তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের সমর্থনটাই আমার আসল শক্তি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।